বাংলাদেশকে রীতিমতো টুটি চেপে ধরেছে। আরো স্পষ্ট করে বললে, ইউনূস সাহেবের সরকার বিপদে পড়বে, বিপত্তিতে পড়বে, এইরকম দৃষ্টিভঙ্গি, কথাবার্তা, চিঠি চালাচালি রাশিয়া শুরু করে দিয়েছে। আপনারা জানেন যে আমরা রাশিয়া থেকে বড় মাপের একটা ঋণ নিয়েছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। রাশিয়া এখানে 90,000 কোটি টাকা তারা বাংলাদেশকে ঋণ দিয়েছে। অর্থাৎ পদ্মা সেতুর 3টি পদ্মা সেতুর সমপর্যায়ের ঋণ দিয়েছে। আর বাংলাদেশের অভ্যন্তরীণ সেক্টর থেকে এখানে আরো প্রায় 30,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। তো এটা কেবল একক বিনিয়োগ হিসেবে বাংলাদেশের সকল রেকর্ড ব্রেক করা বিষয় নয়, এখানে 4-5টি খুব সেন্সিটিভ বিষয় রয়েছে। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশে যে দুর্নীতি হয়েছে এটি বিশ্ব রেকর্ড। এখানকার বালিশ কেলেঙ্কারি, পর্দা কেলেঙ্কারি আর অনেক কিছু। আবার এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন, মানে অলমোস্ট 60,000 কোটি টাকা লোপাট করা হয়েছে, এরকম খবর আমেরিকার সংবাদ মাধ্যমে এসেছে। আবার রাশিয়া এটা সরাসরি অস্বীকার করেছে। অর্থাৎ এখানে সবচেয়ে বড় বিনিয়োগ হয়েছে, বাংলাদেশের ঘাড়ের উপরে এই ঋণটি পড়েছে এবং এটির এখন যে দায় শোধ করতে হচ্ছে, যেটি সরকারের জন্য একটা বিরাট ঝামেলার বিষয়। দুটো ঝামেলা, প্রথমত দিতে হবে, আর দ্বিতীয়ত পশ্চিমাদের যে এমবার্গো, সেই এমবার্গোর কারণে ব্যাংকিং চ্যানেলে কোনো অবস্থাতেই বাংলাদেশ রাশিয়াকে টাকা দিতে পারছে না। আর এই যে দিতে পারছে না, তারপরেও রাশিয়া এই তাদের ত্রুটির কারণে আমরা টাকা দিতে পারছি না, কিন্তু রাশিয়া এই লেট পেমেন্টের জন্য আবার তারা আমাদের অতিরিক্ত সুদ আরোপ করছে। এই গেল একটা সমস্যা। দ্বিতীয় সমস্যাটা হলো, এই বিদ্যুৎ কেন্দ্রটি এখনো চালু হয়নি। এখন এটি চালু করার জন্য আরো অনেক কাজ বাকি আছে এবং এটি খুবই স্পর্শকাতর একটি বিষয়। এবং এই প্রকল্পটির সঙ্গে রাশিয়ার যে সামরিক গোয়েন্দা, তারা নিয়মিতভাবে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে শুরু করে ঢাকাতে তাদের স্টেশন স্থাপন করেছে। এর কারণ হলো যে এরকম একটা সেন্সিটিভ বিষয়ের তথ্য যদি আমেরিকার কাছে চলে যায়, কিংবা রাশিয়ার অন্য যারা শত্রু আছে তাদের কাছে চলে যায়, ইউক্রেনের কাছে চলে যায়, তাহলে এটি রাশিয়ার জন্য একটা রীতিমতো ডিজাস্টার হয়ে যাবে। তো সেই কারণে এটি নিরাপত্তা কমিশনিং করা, মানে এটাকে চালানো, পরিচালনা করা, পুরো জিনিসটি 100% রাশিয়ার উপর নির্ভর করবে। তো রাশিয়া যদি এখানে কোঅপারেশন না করে, তাহলে রাশিয়ার টাকা আমাদেরকে দিতে হবে ঠিকই, কিন্তু এই প্রকল্পটা চালু হবে না। কিন্তু ইতিমধ্যে যে সকল যন্ত্রপাতি স্থাপিত হয়েছে এবং এটি রক্ষণাবেক্ষণ করা থেকে শুরু করে যে সকল বিদেশি বিশেষজ্ঞ এখানে কাজ করছে, সেটার খরচ বহন করতে কিন্তু বাংলাদেশের জান বের হয়ে যাবে। এটি রোহিঙ্গাদের সাথে একটা বড় যাকে বলা হয় আমাদের খাত হয়ে দেখা দিচ্ছে। তো এই বিষয়গুলো রাশিয়াদের সঙ্গে আগে যখন আওয়ামী লীগ সরকারের একটা বন্ধুত্ব ছিল, ভাগাভাগির বিষয় ছিল, তো এটি ইউনূস সরকারের সঙ্গে যদি সেই বিষয়টি তারা দফা রফা করতে না পারে, তাহলে এটি আমাদের শুধু গলার কাটা নয়, আমাদের জন্য এটি একেবারে রীতিমতো গিলোটিন, মানে গলা কাটা যাবে আর কি, কল্লা কাটা যাবে, মাথা কাটা পড়বে। গিলোটিনের দিয়ে যেভাবে মানুষের শিরচ্ছেদ করা হতো, তেমনি আমাদের অর্থনীতির শিরচ্ছেদ, অর্থনীতির মাথা কেটে দেওয়া যাবে এই একটি মাত্র চুল্লির এই যে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, এটির মাধ্যমে। দ্বিতীয়ত, এখানে যে তার সামরিক উপস্থিতি রয়ে আছে সেটা কেজিবি বলেন বা অন্য যে কোনো বলেন, রূপপুরে তারা কিভাবে আছেন সরকারের গুরুত্বপূর্ণ বিভাগ জানেন। তো এটা নিয়ে যদি আমেরিকার সঙ্গে আইএসআইয়ের সঙ্গে যদি সমস্যার সৃষ্টি হয়, তাহলে এটা রক্ষার নামে যদি রাশিয়া এখানে ইন্টারভেন করতে চায়, বুঝতে পারেন আমরা কি ধরনের সমস্যার মধ্যে পড়ব। এই গেল একটা ঘটনা।
তো রাশিয়া মূলত শেখ হাসিনার রাইট হ্যান্ড ছিল, এবং এই প্রকল্পের মাধ্যমে রাশিয়ার অনেক মাফিয়া, আপনি তো জানেন যে সারা দুনিয়াতে মাফিয়া যে দেশগুলো রয়েছে যেখানে মাফিয়া তন্ত্র চলে তার মধ্যে মস্কো বা রাশিয়া নাম্বার 1, এরপরে ইতালি, তারপরে কলম্বিয়া। এখানে অনেক গডফাদার রয়েছে, এগুলো মানে আন্ডারওয়ার্ল্ড অনেক স্ট্রং। রাশিয়ার আন্ডারওয়ার্ল্ড হলো সবচেয়ে স্ট্রং। তো সেই আন্ডারওয়ার্ল্ডের যারা ডন, সেই ডনের সাথে ইংল্যান্ডের ডন, এবং এখানে টিউলিপ সিদ্দিকের নাম আসছে, জয়ের নাম আসছে, শেখ হাসিনার নাম আসছে। তো এই জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া যত বেশি হবে, পশ্চিমারা যত বেশি নাড়াচাড়া করবে, ততই ইউনূস সরকার রাশিয়ার সাথে কনফ্রন্টেশনে চলে যাবে, এবং সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং রাশিয়া যা কিছুই করবে, ভারত মানে দূর থেকে 100% সমর্থন দিবে রাশিয়াকে, আমেরিকার সাথে থাকবে না। মানে আমেরিকার সঙ্গে তার একটা কৌশলগত সম্পর্ক রয়েছে, কিন্তু রাশিয়ার সঙ্গে তার যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপে রাশিয়াকে সে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে বাংলাদেশের ব্যাপারে। দ্বিতীয়ত, রাশিয়া যে কাজগুলো করবে, চীনও ঠিক সেম কাজটা করবে। এখন আমাদের যে ইম্পোর্ট, আমদানি বাণিজ্যর অফিসিয়ালি আনঅফিসিয়ালি মিলে প্রায় 38% বা 40% আমরা ভারতের সাথে করছি, আর অলমোস্ট 30% আরও বেশি 35% আমরা চীনের সাথে করছি। তো চীন এবং ভারত মিলে অলমোস্ট 70% আমরা আমদানি বাণিজ্য এই দুটো দেশের উপর নির্ভর করছি, আর বাকি 30% সারা দুনিয়া থেকে আনছি। তো ফলে এই দুটো রাষ্ট্রের সঙ্গে আমাদের যে অর্থনৈতিক সম্পর্ক, লেনাদেনার সম্পর্ক, তারপর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আমাদের ফুড সিকিউরিটি, আমাদের মিলিটারি ইকুইপমেন্ট, আর অনেক কিছু, আমাদের টেক্সটাইল, আমাদের গার্মেন্টস এক্সেসরিজ, সব মিলিয়ে এই দুটো দেশ যদি চোখে টিপ মারে, দাঁতে একটু কামড় দেয়, তাহলে কিন্তু সর্বনাশ ঘটে যাবে। শত চেষ্টা করলেও এখন আমেরিকা যেটা করে, আমেরিকা যেমন এখনো পর্যন্ত কিন্তু ইউক্রেনে তারা সৈন্য সমাবেশ করেনি, ন্যাটোর সৈন্য তারা পাঠায়নি, আমেরিকান সৈন্য পাঠায়নি, যেভাবে আফগানিস্তানে তারা পাঠিয়েছিল। তো যেখানে ইসরায়েলের সাথে একটু ন্যূনতম সমস্যা হলে তারা সৈন্য সমাবেশ করে বসে, ইয়েমেনে তারা সৈন্য পাঠিয়েছে, সিরিয়াতে তারা সৈন্য পাঠিয়েছে, লিবিয়াতে তারা পাঠিয়েছে, ইরাকে তারা পাঠিয়েছে, কিন্তু ইউক্রেনে কিন্তু তারা কখনো সৈন্য পাঠায়নি। বুঝতে হবে। তো বাংলাদেশের সঙ্গে যখন রাশিয়ার কোনো রকম সমস্যা হবে, সেক্ষেত্রে আমেরিকা দূর থেকে ফু দেবে। তো ইউক্রেন যেভাবে আমেরিকার ফু নিয়ে রাশিয়ার সাথে লড়াই করছে, আমরা সেই জিনিসটা কিন্তু মোটেও পারবো না। তো এই যে সমস্যাগুলো দেখা দিয়েছে রাশিয়ার সঙ্গে ইউনূস সরকারের, এবং সেই সমস্যার পেছনে যেভাবে চীন এবং ভারত কলকাঠি নাড়ছে, এর ফলে কূটনীতির অঙ্গনে যে ঝড় বইছে, সেই ঝড় মানে রীতিমতো আগুনের ঝড় বইছে, আগুনের গোলার ঝড় বইছে। আমরা বাইরে থেকে এই জিনিসগুলো বুঝতে পারছি না, কিন্তু সরকারের যারা কর্তা ব্যক্তি তারা ঠিকই বুঝতে পারছেন। এবং এই ঝড় যদি না থামানো যায়, এবং এই ঝড় যদি বাড়তে থাকে, তাহলে আমাদের যে শ্রম, বা আমরা ইতিমধ্যে অনেকগুলো বিষয়ে সফল হয়েছি, সরকারও সফল হয়েছে, জনগণও গত 1 মাসে কিন্তু যথেষ্ট সফলতা দেখিয়েছে। সমস্ত সফলতা একেবারে ব্ল্যাক হোলের মধ্যে, যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যখন ঢুকে যায়, মুহূর্তের মধ্যে তারা হারিয়ে যায়, ফিনিশ হয়ে যায়, ও আর কখনো ফিরে আসতে পারে না। তেমনি এখন ভারত, চীন এবং রাশিয়া, এই তিনটি মিলে যদি বাংলাদেশের জন্য একটা ব্ল্যাক হোল তৈরি করে, সেই ব্ল্যাক হোল থেকে বাংলাদেশকে বের করার জন্য পশ্চিমা শক্তি যথেষ্ট নয়। তারা এই ভূখণ্ডে কিছুই করতে পারবে না, বরং আমাদের বিপদ তারা আরো বাড়াবে। আর এই কাজের জন্য আমাদের যেটি দরকার সবার আগে, সেটা হলো সচেতনতা, জনসচেতনতা, জনগণের ঐক্যবদ্ধ দেশপ্রেম। অর্থাৎ ইউনূস সরকারের পক্ষে জনগণের সমর্থন থাকতে হবে একেবারে অটুট, নির্ভেজাল। এর কারণ হলো যে কোনো কারণেই হোক না কেন, আমাদের দুর্বলতা, আমাদের কাপুরুষতা, আমরা এখন অনেকে সুপুরুষ হয়ে পড়েছি, কিন্তু 2014 থেকে আমরা শেখ হাসিনার ভয়ে আমাদের হাঁটু থরথর করে কাঁপতো, আমরা জবান খুলতে পারিনি, আমরা কোনো প্রশ্নের উত্তর খুঁজিনি,
আমরা কোনো কিছু দেখতে চাইনি, বুঝতে চাইনি। এর ফলে কি হলো, আমাদের এই দেশ থেকে অন্ততপক্ষে 15 লক্ষ কোটি টাকা শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা বাংলাদেশ থেকে বের করে নিয়ে গেছে। এর মধ্যে আখতারুজ্জামান বাবুর ছেলে সাবেক ভূমিমন্ত্রী জাভেদ, একমাত্র জাভেদ $700 মিলিয়ন আল জাজিরার রিপোর্টে সে বিদেশে পাচার করেছে। $700 মিলিয়ন। তাহলে মানে 70 কোটি মার্কিন ডলার। আর 70 কোটি ডলারকে যদি 117 টাকা করে আপনি দেন, অলমোস্ট 8,000 কোটি টাকা এই বদমাইশ একা বাংলাদেশ থেকে পাচার করেছে। সালমান পাচার করেছে হাজার হাজার, অর্থাৎ জাভেদ যদি 8,000 কোটি টাকা পাচার করে থাকে, সালমান কত টাকা করেছে, অন্য সবাই মিলে কত টাকা করেছে। তো এভাবে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে, সিঙ্গাপুরের